আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব মেথডস ফর হ্যান্ডলিং ডেডলকস। তো আমরা আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওতে দেখেছিলাম হোয়াট ইজ ডেডলক এন্ড সাম রিয়েল লাইফ এক্সাম্পল অফ ডেডলক, এবং আমরা আরো দেখেছিলাম নেসেসারি কন্ডিশনস ফর ডেডলক। ওকে, তো আজকে আমরা এই ডেডলককে হ্যান্ডেল করার জন্য যে পপুলার চারটা মেথড, এই মেথডগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখো, মেথডগুলো হলো ডেডলক প্রিভেনশন, ডেডলক অ্যাভয়েডেন্স, ডেডলক ইগনোরেন্স এবং ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি। তো আমরা প্রথমে জানার চেষ্টা করব ডেডলক প্রিভেনশন সম্পর্কে। তো আমরা জানি যে একটি সিস্টেমে ডেডলক ঘটার জন্য অবশ্যই চারটা কন্ডিশন হোল্ড করতে হবে। সেগুলো হলো মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন এবং সার্কুলার ওয়েট। তো ডেডলক প্রিভেনশন এই মেথডটি ব্যবহার করে ডেডলক হ্যান্ডেলিং করার জন্য আমরা জাস্ট এই চারটা কন্ডিশন, ডেডলক ঘটার জন্য যে চারটা কন্ডিশন, এই চারটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনকে ফলস করে দিব, তাহলে কিন্তু আমাদের সিস্টেমে আর ডেডলক থাকবে না। কারণ আমরা জানি একটি সিস্টেমে ডেডলক ঘটতে হলে অবশ্যই চারটা কন্ডিশনই হোল্ড করতে হবে। তো আমরা যদি কোন একটি সিস্টেম থেকে মিউচুয়াল এক্সক্লুশন এই কন্ডিশনটি ফলস করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখো, অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন at least one resource should be non-shareable। তার মানে মিউচুয়াল এক্সক্লুশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের সিস্টেমে যতগুলো প্রসেস থাকবে এর মধ্যে অন্তত একটি রিসোর্স হলেও নন শেয়ারেবল থাকতে হবে, তবেই সিস্টেমে ডেডলক ঘটা পসিবল। তো আমরা চাচ্ছি মিউচুয়াল এক্সক্লুশনটাকে ফলস করে দিব। তার মানে আমরা একটি সিস্টেমে যতগুলো রিসোর্স আছে সবগুলো রিসোর্সকে জাস্ট শেয়ারেবল করে দিব, তাহলেই কিন্তু সিস্টেম আর ডেডলক ঘটবে না। কারণ দেখো, আমরা যখন এই এক্সাম্পলটি দেখেছিলাম যেখানে প্রসেস ওয়ান রিসোর্স ওয়ানকে হোল্ড করে আছে এবং রিসোর্স টু কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, আবার প্রসেস টুটি রিসোর্স টু কে হোল্ড করে আছে এবং রিসোর্স ওয়ান কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। যেহেতু প্রসেস টুটি এক্সিকিউশনে যাওয়ার জন্য রিসোর্স ওয়ান দরকার, আর প্রসেস ওয়ান এক্সিকিউশনে যাওয়ার জন্য রিসোর্স টু দরকার, তো এই জন্য যেহেতু কোনো প্রসেসই এক্সিকিউশনে যেতে পারছে না, এর জন্য আমাদের ডেডলক সংঘটিত হচ্ছে। কারণ একটি প্রসেস আর একটি প্রসেসের জন্য ওয়েট করছে। কিন্তু আমরা যদি কোনোভাবে এই রিসোর্স গুলোকে শেয়ারেবল করে দিই, নন শেয়ারেবল না করে শেয়ারেবল করে দিই, তাহলে কিন্তু দুইটা প্রসেস একই সঙ্গে একটা রিসোর্সকে ব্যবহার করতে পারবে, তো আমাদের ডেডলক কিন্তু ঘটবে না। তাহলে এইভাবে আমরা মিউচুয়াল এক্সক্লুশন কন্ডিশনটাকে ফলস করে আমরা ডেডলকটাকে দূর করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি? দেখো, একটি সিস্টেমে যতগুলো রিসোর্স আছে সবগুলো রিসোর্সকে কিন্তু কখনোই শেয়ারেবল করা পসিবল না। এমন অনেক রিসোর্স আছে যে রিসোর্স গুলো কিন্তু সর্বদাই নন শেয়ারেবল। যেমন যদি আমরা বলি প্রিন্টার, প্রিন্টার কিন্তু নন শেয়ারেবল। কখনোই দুইটা প্রসেস একসঙ্গে একটা প্রিন্টারকে ব্যবহার করতে পারবে না। তো এটা কিন্তু একটু অসুবিধা যে মিউচুয়াল এক্সক্লুশনটাকে ফলস করার। আবার যদি আমরা টেপ ড্রাইভের কথা চিন্তা করি, টেপ ড্রাইভও কিন্তু একসঙ্গে দুইটা প্রসেস অ্যাক্সেস করতে পারে না। ওকে, তাহলে আমরা জাস্ট মিউচুয়াল এক্সক্লুশন ফলস করলে আমরা ডেডলক দূর করতে পারি, কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাভয়েড মিউচুয়াল এক্সক্লুশন। ওকে, দেন আমরা যদি কোনোভাবে 2 নম্বর কন্ডিশনটিকে ফলস করতে পারি, তবুও কিন্তু আমরা ডেডলকটাকে রিমুভ করতে পারি বা হ্যান্ডেল করতে পারি। তো 2 নম্বর কন্ডিশন এখানে বলা হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট, অর্থাৎ অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন এ প্রসেস ইজ হোল্ডিং অ্যাট লিস্ট ওয়ান রিসোর্স অ্যান্ড ইজ ওয়েটিং ফর অ্যাডিশনাল রিসোর্স। তো আমরা কোনোভাবে যদি হোল্ড অ্যান্ড ওয়েটটাকে ফলস করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সিস্টেমটাতে আর ডেডলক থাকবে না। এটা আমরা কিভাবে ফলস করতে পারি? তো হোল্ড অ্যান্ড ওয়েট এই কন্ডিশনটাকে ফলস করার অনেকগুলো মেথড আছে। যেমন দেখো, যদি এমন করা যায় যে একটি প্রসেস তখনই এক্সিকিউশনে যাবে, একটি প্রসেস তখনই এক্সিকিউশনে যাবে যখন ওই প্রসেসটির জন্য যতগুলো রিসোর্স প্রয়োজন সবগুলো রিসোর্সের অ্যালোকেশন সে পেয়ে যাবে। যেমন দেখো, এখানে প্রসেস ওয়ানটি এক্সিকিউশনে যাওয়ার জন্য রিসোর্স ওয়ান এবং রিসোর্স টু উভয়ই প্রয়োজন, কিন্তু প্রসেস ওয়ান শুধুমাত্র অ্যালোকেশন পাচ্ছে রিসোর্স ওয়ানের, কিন্তু রিসোর্স টু এর অ্যালোকেশন কিন্তু পাচ্ছে না। এই জন্য প্রসেস ওয়ানটি এক্সিকিউশনে যাবে না। তাহলে প্রসেস ওয়ান এক্সিকিউশন করার জন্য যেহেতু এর দুইটা রিসোর্স প্রয়োজন, রিসোর্স ওয়ান এবং রিসোর্স টু, যখন এ
দুইটা প্রসেসকে অ্যালোকেট করতে পারবে তখনই প্রসেস ওয়ান এক্সিকিউশনে যাবে, তাছাড়া সেই এক্সিকিউশনে যাবে না, অর্থাৎ রিসোর্সকে অ্যালোকেট করবে না। তো দেখো, প্রসেস ওয়ান যদি একটি রিসোর্সকেও অ্যালোকেট না করে, প্রসেস টু কিন্তু খুব সহজেই দুইটা রিসোর্সকে অ্যালোকেট করতে পারবে এবং এর এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে। তো প্রসেস টু যখন এর এক্সিকিউশন কমপ্লিট করে ফেলবে, এখন প্রসেস ওয়ান যদি এর এক্সিকিউশনের জন্য আবারও রিকোয়েস্ট করে, তো তখন কিন্তু সেই রিসোর্স ওয়ান এবং রিসোর্স টু দুইটা রিসোর্সকে কিন্তু ফ্রি পাবে। তো এই খুব সহজেই কিন্তু তখন এই দুইটা রিসোর্সকে অ্যালোকেট করতে পারবে বা হোল্ড করতে পারবে এবং এর এক্সিকিউশনও সে কমপ্লিট করতে পারবে। তো আমরা যদি জাস্ট এইটা করি যে কোনো একটি প্রসেস এক্সিকিউশনে যাবে তখনই যখন ওই প্রসেসটির এক্সিকিউশনে যাওয়ার জন্য যতগুলো রিসোর্স প্রয়োজন সবগুলো রিসোর্সের অ্যালোকেশন পাবে, তখনই সেই প্রসেসটি এক্সিকিউশনে যাবে। এটা গেলে একটি মেথড। তো আরেকটি মেথড আমরা করতে পারি যে একটি প্রসেস যখন কোনো একটি রিসোর্সকে হোল্ড করে আসে, একটি প্রসেস যখন কোনো একটি রিসোর্সকে হোল্ড করে আসে, তখন সেই প্রসেসটি অন্য কোনো রিসোর্সকে রিকোয়েস্ট করতে পারবে না। যেমন দেখো, প্রসেস ওয়ান অলরেডি রিসোর্স ওয়ানকে অ্যালোকেট করে আসে, তো এর এক্সিকিউশন সম্পূর্ণ না করা পর্যন্ত, মানে রিসোর্স ওয়ানে এর যেই কাজটি আছে সেই কাজটি সম্পূর্ণ না করা পর্যন্ত প্রসেস ওয়ানটি রিসোর্স টু কে রিকোয়েস্ট করবে না। আবার প্রসেস টু যেহেতু রিসোর্স টু কে অ্যালোকেট করে আসে, তো রিসোর্স টু তে এই যে কাজ সেই কাজটি কমপ্লিট না করা পর্যন্ত প্রসেস টু রিসোর্স ওয়ান কে রিকোয়েস্ট করবে না। তো এই ক্ষেত্রে প্রসেস ওয়ান কে রিসোর্স টু এর জন্য আর প্রসেস টু কে রিসোর্স ওয়ান এর জন্য ওয়েট করতে হবে না, তো ডেডলক ঘটবে না। তার মানে আমরা এখানে কি করতে পারি যে কোনো একটি প্রসেস যদি কোনো একটি রিসোর্সকে অ্যালোকেট করে রাখে, তবে সেই প্রসেসটি ওই রিসোর্সের অ্যালোকেশনকে না ছাড়া পর্যন্ত অন্য কোনো রিসোর্সকে অ্যালোকেশন করতে রিকোয়েস্ট করবে না। তাহলে হোল্ড অ্যান্ড ওয়েট কন্ডিশনটি ফলস হয়ে যাবে এবং ডেডলক রোধ করা যাবে। তো হোল্ড অ্যান্ড ওয়েট এই কন্ডিশনটিকে ফলস করার জন্য কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন দেখো, যদি এমন হয় যে প্রসেস ওয়ান এমন কিছু রিসোর্সকে অ্যালোকেট করতে চাচ্ছে, যেমন সিপিইউ, মেমোরি, এগুলো খুবই পপুলার রিসোর্স। তো এমন কিন্তু হতেই পারে যে প্রসেস ওয়ান যদি এমন হয় যে সিপিইউ এবং মেমোরি এই দুইটা রিসোর্সকে অ্যালোকেট করতে চাচ্ছে, তো যখন এই দুইটা রিসোর্স দুইটাই ফ্রি হবে, তখনই কি করবে প্রসেস ওয়ান এই দুইটা রিসোর্সকে অ্যালোকেশন করবে এবং এক্সিকিউশনে যাবে। কিন্তু সিপিইউ এবং মেমোরি এই দুইটা কিন্তু খুবই পপুলার মেথড, তার মানে প্রতিটা প্রসেসই কিন্তু মোস্ট অফ দ্য টাইম এই দুইটা রিসোর্সকে অ্যালোকেশন করে রাখে। তো এই জন্য কিন্তু প্রসেস ওয়ানকে আজীবনের জন্য ওয়েট করতে হতে পারে, অর্থাৎ প্রসেস ওয়ানকে কিন্তু স্টারভেশনে পড়তে হতে পারে। কারণ প্রসেস ওয়ান ততক্ষণ পর্যন্ত এক্সিকিউশনে যাবে না যতক্ষণ না পর্যন্ত সে সিপিইউ এবং মেমোরি দুইটাকেই একসঙ্গে ফ্রি পায়। কিন্তু সিপিইউ এবং মেমোরি এই দুটো রিসোর্সকে কিন্তু একসঙ্গে ফিরে পাওয়া প্রায় ইম্পসিবল। তো এই ক্ষেত্রে প্রসেস ওয়ান বা প্রসেস টু যেই এই রিসোর্স গুলোকে এক্সিকিউশন করার জন্য অপেক্ষা করতে থাকবে, যখন এই রিসোর্স গুলো ফ্রি হবে তখন আমরা এক্সিকিউশনে যাব, তো সেক্ষেত্রে কিন্তু প্রসেসকে স্টারভেশনে পড়তে হতে পারে। তার মানে হোল্ড অ্যান্ড ওয়েট এই কন্ডিশনটি ফলস করার জন্য কোন একটি প্রসেস কিন্তু স্টারভেশনে চলে যেতে পারে। এটি একটি ডিসঅ্যাডভান্টেজ। ওকে, দেন আমাদের 3 নম্বর কন্ডিশনটি ছিল নো প্রিমশন। Resource cannot be taken from the process because resources can be released only voluntarily by the process holding them. তার মানে নো প্রিমশনের ক্ষেত্রে কখনোই কোনো একটি প্রসেস যে রিসোর্সকে অ্যালোকেট করে আসে সেই প্রসেসটি তার এক্সিকিউশন কমপ্লিট করা না পর্যন্ত সেই রিসোর্সকে ছাড়বে না। তো দেখো, প্রসেস ওয়ান রিসোর্স ওয়ানকে অ্যালোকেট করে আসে আর প্রসেস ওয়ানকে আবার রিসোর্স টু কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। তো প্রসেস ওয়ান যতক্ষণ না পর্যন্ত এর এক্সিকিউশন কমপ্লিট করবে ততক্ষণ পর্যন্ত এ কিন্তু রিসোর্স ওয়ানকে ছাড়বে না, রিসোর্স ওয়ানকে ধরিয়ে রাখবে। এটা হচ্ছে নো প্রিমশনের কন্ডিশন। কিন্তু আমরা যদি এই কন্ডিশনকে ফলস করতে চাই তাহলে এমন করতে হবে যে প্রসেস ওয়ান যখন রিসোর্স ওয়ানকে ধরে আসে, তো এই সময় যদি অন্য কোনো প্রসেস রিসোর্স ওয়ানকে অ্যালোকেট করে তাহলে প্রসেস ওয়ানকে ছেড়ে দিবে। তাহলে কিন্তু তখন এটা নো প্রিমশন থাকলো না, তখন কিন্তু প্রিমশন হয়ে গেল। আচ্ছা,
তাহলে আমরা যদি কোনোভাবে এই সিস্টেমে প্রিএমশন কন্ডিশনটি চালু করতে পারি তাহলে কিন্তু আমাদের ডেডলকটি রিমুভ হবে। এটা আসলে কিভাবে করা যায়? তো দেখো, আমরা যদি প্রতিটা প্রসেসের জন্য একটা টাইম কোয়ান্টাম ফিক্সড করে দিই, তার মানে একটি প্রসেস যদি একটি রিসোর্সকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পরে যদি প্রসেসটি রিসোর্সটিকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু অন্য একটি প্রসেস সেই রিসোর্সটিকে ব্যবহার করতে পারবে, ফলে ডেডলক ঘটবে না। যেমন দেখো, প্রসেস 1 রিসোর্স 1 কে অ্যালোকেট করে আছে এবং রিসোর্স 2 এর জন্য অপেক্ষা করতে। এদিকে প্রসেস 2 রিসোর্স 2 কে অ্যালোকেট করে আছে এবং রিসোর্স 1 কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করে আছে। তো একটি নির্দিষ্ট সময় পরে যেহেতু প্রসেস 1 এক্সিকিউশনে যেতে পারছে না, তো একটি নির্দিষ্ট সময় পরে প্রসেস 1 এর টাইম কোয়ান্টাম যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু প্রসেস 1 টি রিসোর্স 1 কে ছেড়ে দিবে। তো তখন যখন প্রসেস 1 টি রিসোর্স 1 কে ছেড়ে দিবে, তার মানে রিসোর্স 1 টি ফ্রি হয়ে যাবে, তখন কিন্তু প্রসেস 2 টি রিসোর্স 1 এর অ্যালোকেশন পেয়ে যাবে। তার মানে প্রসেস 2 টি অলরেডি রিসোর্স 2 এর অ্যালোকেশন পেয়ে আছে। তো এরপর যদি রিসোর্স 1 এর অ্যালোকেশন পেয়ে যায়, তাহলে কিন্তু প্রসেস 2 খুব সহজে তার এক্সিকিউশন কমপ্লিট করে ফেলতে পারবে, ফলে এখানে কোনো ডেডলক সংঘটিত হবে না। তার মানে আমরা যদি কোনোভাবে একটি সিস্টেমে নো প্রিএমশন কন্ডিশনটিকে ফলস করে সিস্টেমটিতে প্রিএমশন কন্ডিশন চালু করতে পারি, তাহলে কিন্তু আমরা ডেডলককে অ্যাভয়েড করতে পারি। তো নন প্রিএমশনের ক্ষেত্রে আমরা কি করলাম? জাস্ট প্রতিটা প্রসেস কোন একটি রিসোর্সকে অ্যালোকেশন করতে পারবে একটি নির্দিষ্ট টাইম টাইম কোয়ান্টাম সময় পর্যন্ত। ওকে, দেন সার্কুলার ওয়েট। তো ইন দিস কন্ডিশন দ্য সেট অফ প্রসেসেস আর ওয়েটিং ফর ইচ আদার ইন এ সার্কুলার ফর্ম। তো আমরা দেখেছিলাম সার্কুলার ওয়েটের ক্ষেত্রে কতগুলো প্রসেস সার্কুলারই একে অপরের জন্য ওয়েট করে। যেমন এমন হতে পারে P0 প্রসেসটি ওয়েট করছে P1 প্রসেস কমপ্লিট হওয়ার জন্য, এবং P1 প্রসেস ওয়েট করছে P2 প্রসেসটি কমপ্লিট হওয়ার জন্য, আবার P2 প্রসেসটি ওয়েট করছে P0 প্রসেসটি কমপ্লিট হওয়ার জন্য। তাহলে দেখো, এখানে এই তিনটা প্রসেসই কিন্তু সার্কুলারই একে অপরের জন্য ওয়েট করছে। তো কখনোই কিন্তু এই প্রসেসগুলো তাদের এক্সিকিউশন কমপ্লিট করতে পারবেন না, অর্থাৎ তারা কিন্তু ডেডলকে পড়ে আছে। তো আমরা যদি কোনোভাবে এই সার্কুলার ওয়েটটাকে রিমুভ করতে পারি, তাহলে কিন্তু আমরা ডেডলকটাকে রিমুভ করতে পারবো। তো আমরা যদি সার্কুলার ওয়েটটাকে ফলস করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই প্রতিটি রিসোর্সকে নাম্বারিং করতে হবে, এবং যখনই কোনো একটা প্রসেস কতগুলো রিসোর্সকে অ্যালোকেট করতে চাইবে, তো অবশ্যই রিসোর্সগুলোর নাম্বারের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী রিকোয়েস্ট করতে হবে। তো দেখো, আমরা যদি বিষয়টি বোঝার চেষ্টা করি, তো দেখো, আমরা ধরে নিচ্ছি আমাদের সিস্টেমটিতে তিনটা রিসোর্স আছে, সিপিইউ, ডিস্ক এবং প্রিন্টার, অথবা একটি সিস্টেম এই তিনটা রিসোর্সকে অ্যালোকেট করতে চাচ্ছে। তো আমরা সিপিইউ কে নাম্বারিং করলাম 1 দ্বারা, ডিস্ককে 2 দ্বারা এবং প্রিন্টারকে নাম্বারিং করলাম 3 দ্বারা। তো সার্কুলার ওয়েটটাকে ফলস করার জন্য আমরা কি করব? যখন কোনো একটা প্রসেস এই রিসোর্সগুলোর মধ্যে কোনো একটি রিসোর্সকে অ্যালোকেট করতে চাইবে, একটি না, যখন 2 বা ততোধিক রিসোর্সকে অ্যালোকেট করতে চাইবে, তো অবশ্যই তাদের নাম্বারের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী রিকোয়েস্ট করতে হবে। তার মানে যদি এমন হয় যে ধরো প্রসেস 1, ধরো এটা আমাদের হচ্ছে সিপিইউ, এটা আমাদের আচ্ছা ডিস্ক ধরলাম, এটা আমাদের ধরলাম ডিস্ক, এবং এটা ধরলাম আমাদের সিপিইউ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, প্রসেস 1 প্রথমে রিকোয়েস্ট করছে কার জন্য? ডিস্কের জন্য। প্রসেস 1 প্রথমে রিকোয়েস্ট করেছে ডিস্কের জন্য, কারণ দেখো আমরা ডিস্কে প্রকাশ করছি 2 দ্বারা, 2 কিন্তু অলরেডি অ্যালোকেটেড, প্রসেস 1 কিন্তু অলরেডি ডিস্কটাকে অ্যালোকেট করে ফেলেছে। তো এখন প্রসেস 1 যদি কাউকে অ্যালোকেট করতে চায়, সেটা অবশ্যই এই 2 নাম্বারের সাথে বেশি হতে হবে, অর্থাৎ এখন সে সিপিইউ কার অ্যাক্সেস করতে পারবে না, সিপিইউ কার অ্যালোকেট করতে পারবে না, সে এখন পারবে প্রিন্টারকে অ্যালোকেট করতে, কারণ সে আগে ডিস্ককে অ্যালোকেট করেছে। তার মানে সার্কুলার ওয়েটকে ফলস করতে হলে যখন কোনো একটা প্রসেস 2 বা ততোধিক রিসোর্সকে অ্যালোকেট করতে চাইবে, অবশ্যই তাদেরকে ইনক্রিজিং অর্ডার অনুযায়ী অ্যালোকেট করতে হবে। যেহেতু প্রসেস 1 প্রথমে 2 নম্বর রিসোর্সকে অ্যালোকেট করে ফেলেছে, অবশ্যই এরপর একে 3 নম্বর প্রসেসকে অ্যালোকেট করতে হবে, এ কখনোই 1 নম্বর প্রসেসকে অ্যালোকেট করতে পারবে না। এখন কথা হলো, যদি প্রসেস 1 এর 1 নম্বর রিসোর্সকে অ্যালোকেট করার প্রয়োজন হয়, তাহলে কি করবে? তাহলে কিভাবে অ্যালোকেট করবে? তো সেক্ষেত্রে প্রসেস 1 টি যে রিসোর্সগুলোকে অলরেডি অ্যালোকেট করেছে সেগুলোকে ডিঅ্যালোকেট করতে হবে, অর্থাৎ ফ্রি করে দিতে হবে। তার মানে
প্রসেস 1 এখন 1 নম্বর রিসোর্সকে বা সিপিইউ কে অ্যালোকেট করতে পারবে যদি প্রসেস 1টি ডিস্ককে ডিঅ্যালোকেট করে দেয় বা ছেড়ে দেয়। তাহলে দেখো, যদি প্রথম কন্ডিশনটি আমরা দেখি যে প্রসেস 1 যেহেতু রিসোর্স 1 কে অ্যালোকেট করেছে, তার মানে এখন আর রিসোর্স 2 অর্থাৎ যার নাম্বার 1 একে অ্যালোকেট করতে পারবে না। যেহেতু প্রসেস 1টি একে অ্যালোকেট করতে পারছে না, তার মানে প্রসেস 1 কিন্তু এর জন্য ওয়েট করছে না। তার মানে প্রসেস 1 কিন্তু শুধুমাত্র এর কাজ সেরে ফেলবে, রিসোর্স 1 এ এর যেই কাজ সেই কাজটি সেরে ফেলবে। তাহলে কিন্তু প্রসেস 2 খুব সহজেই রিসোর্স 2 অ্যালোকেশন রিসোর্স 2 এর অ্যালোকেশন পাবে এবং রিসোর্স 1 এরও অ্যালোকেশন পাবে। তাহলে কিন্তু কোনো ডেডলক এখানে ঘটবে না। আবার যদি এমন হয় যে প্রসেস 1 অলরেডি রিসোর্স 1 কে অ্যালোকেশন করে আছে যার নাম্বার 2, এখন প্রসেস 1 যদি রিসোর্স 2 কে অ্যালোকেশন করতে চায় যার নাম্বার 1, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমেই প্রসেস 1 কে এর এইটা ছেড়ে দিতে হবে, এর অ্যালোকেশনটা ছেড়ে দিতে হবে, এর অ্যালোকেশনটা ছেড়ে দিতে হবে। তাহলে প্রসেস 1 যদি এই কে অ্যালোকেশন না করে জাস্ট এই কে অ্যালোকেশন করতে চায়, তাহলে কিন্তু এই অ্যালোকেশন পাবে। কেন? কারণ দেখো, যদি প্রসেস 1 এই কে অ্যালোকেশন করে না রাখে, তাহলে কিছু সময়ের মধ্যে প্রসেস 2 কিন্তু, যেহেতু অলরেডি রিসোর্স 2 কে অ্যালোকেশন করে আছে, রিসোর্স 1 এর অ্যালোকেশন পেয়ে যাবে। তাহলে কিছু সময়ের মধ্যে প্রসেস 2 এর এক্সিকিউশন কিন্তু কমপ্লিট করে ফেলবে। আর যখন এই প্রসেস 2 এর এক্সিকিউশন কমপ্লিট করে ফেলবে, তখন সেই কিন্তু রিসোর্স 2 কেও ছেড়ে দিবে, রিসোর্স 1 কেও ছেড়ে দিবে। তার তখন কিন্তু খুব সহজেই প্রসেস 1 রিসোর্স 2 বা রিসোর্স 1 যে কোনো থেকে অ্যাক্সেস করতে পারবে। তার মানে মূল কথা হলো, যদি সার্কেল ওয়েটকে ফলস করতে চাই, তাহলে আমরা কি করব? প্রতিটা রিসোর্সকে নাম্বারিং করব, এবং যদি কোনো প্রসেস কতগুলো রিসোর্সকে অ্যাক্সেস করতে চায়, তাহলে অবশ্যই তাদের নাম্বারের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী অ্যাক্সেস করতে হবে। আর যদি কখনো ডিক্রিজিং অর্ডার অনুযায়ী অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করতে হবে? আগে যেই রিসোর্স গুলোকে অ্যাক্সেস করে আসে বা অ্যালোকেট করে আসে, সেই রিসোর্স গুলোকে ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু আর ডেডলক ঘটবে না। তাহলে দেখো, আমরা এতক্ষণ ধরে যেগুলো শিখলাম সেগুলো যদি আমি একটু ওভারভিউ করে দিই। প্রথমে ছিল মিউচুয়াল এক্সক্লুশন। তো মিউচুয়াল এক্সক্লুশন এটাকে ফলস করার জন্য আমরা কি করব? প্রতিটা রিসোর্সকে শেয়ারেবল করে দেব। হোল্ড অ্যান্ড ওয়েট এটাকে ফলস করার জন্য কি করব? আমরা প্রসেস 1 কে, মানে যে কোনো প্রসেসকে তখনই এক্সিকিউশনে দেব যখন প্রসেসটির যতগুলো রিসোর্স প্রয়োজন সবগুলো রিসোর্সের অ্যালোকেশন পাবে, অথবা যখন কোন একটি প্রসেস একটি রিসোর্সকে অ্যালোকেশন করে আসে, তখন অন্য কোনো রিসোর্সকে অ্যালোকেশন করতে পারবে না। দেন নো প্রিএমশন। তো নো প্রিএমশনকে ফলস করার জন্য আমরা কি করলাম? প্রিএমশন করলাম। অর্থাৎ প্রতিটি প্রসেস কোন একটি রিসোর্সকে একটি নির্দিষ্ট টাইম কোয়ান্টাম পর্যন্ত অ্যালোকেট করে রাখতে পারবে এবং তারপরে ছেড়ে দিতে হবে। দেন সার্কুলার ওয়েট, এক্ষেত্রে আমরা কি বললাম? প্রতিটি রিসোর্সকে নাম্বারিং করে দিলাম, এবং কোনো প্রসেস যদি রিসোর্স গুলোকে অ্যালোকেট করতে চায়, তাহলে অবশ্যই তাদের নাম্বারিং এর ইনক্রিজিং অর্ডার অনুযায়ী রিকোয়েস্ট করতে হবে। আর যদি ডিক্রিজিং অর্ডার অনুযায়ী অ্যাক্সেস করতে চাই, অ্যালোকেট করতে চাই, তাহলে অবশ্যই পূর্বের অ্যালোকেশন গুলোকে ডিঅ্যালোকেট করতে হবে বা ফ্রি করে দিতে হবে। তো আমরা এই চারটার মধ্যে যে কোনো একটা কন্ডিশনকে ফলস করে দিলে কিন্তু আমরা ডেডলককে প্রিভেনশন করতে পারি। ওকে, তাহলে আমরা দেখলাম ডেডলক প্রিভেনশন মেথড। দেন ডেডলক অ্যাভয়েডেন্স মেথড। আমরা নাম শুনে বুঝতে পারছি, এখানে আমরা প্রথমেই ডেডলককে অ্যাভয়েড করব। আমরা ডেডলকের মধ্যে যাবই না, প্রথমেই ডেডলককে অ্যাভয়েড করব। তো এই মেথডটির ক্ষেত্রে অপারেটিং সিস্টেম প্রথম থেকেই কিছু ইনফরমেশন কালেক্ট করে রাখবে, কিছু ফিউচার ইনফরমেশন কালেক্ট করে রাখবে। যেমন একটি প্রসেস সর্বোচ্চ কতগুলো রিসোর্সকে অ্যালোকেশন করবে, এবং সেই প্রসেস এবং সিস্টেমের অ্যাভেলেবল রিসোর্সের সংখ্যা কত, এবং একটি প্রসেসের বর্তমান অ্যালোকেটেড রিসোর্সের সংখ্যা কত। এভাবে অপারেটিং সিস্টেমটি প্রসেসটি কতগুলো রিসোর্স অ্যালোকেশন করে আসে, সর্বোচ্চ কতগুলো রিসোর্সকে অ্যালোকেশন করবে, এবং আমাদের অ্যাভেলেবল রিসোর্সের সংখ্যা আগে থেকে কালেক্ট করে রাখবে। তো এই জন্য অপারেটিং সিস্টেম আগে বুঝতে পারবে যে প্রসেস 1 টিকে যদি আমি অ্যালোকেশন দিই, রিসোর্স গুলো অ্যালোকেশন দিই, তাহলে ফিউচারে ডেডলক ঘটবে কিনা। যদি সে দেখে হ্যাঁ ফিউচারে ডেডলক ঘটবে, তাহলে প্রসেসটিকে সেই রিসোর্স অ্যালোকেশন দিবে না, তার মানে আমাদের ডেডলক ঘটবে না। তো ভবিষ্যতে ডেডলক ঘটবে কি ঘটবে না, এর জন্য কিছু অ্যালগরিদম ব্যবহার করা হয়। যেমন তার মধ্যে একটা আছে ব্যাংকার্স অ্যালগরিদম। তো আমরা পরবর্তীতে দেখবো যে আসলে ব্যাংকার্স অ্যালগরিদমটি কিভাবে কাজ করে। আর একটা আছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ অ্যালগরিদম, তার মাধ্যমে আমরা ডেডলককে অ্যাভয়েড করতে পারি। তো এরপর হচ্ছে ডেডলক ইগনোরেন্স। তো ডেডলক ইগনোরেন্স এই মেথডটিতে ডেডলককে সরাসরি ইগনোর করা হয়। অর্থাৎ যদি কখনো একটি সিস্টেমে ডেডলক ঘটে, তো এমন মনে করা হয় যে সিস্টেমে যেন কোনো ডেডলক ঘটেই নেই। তো এই জন্য কি করা হয়? সিস্টেমটাকে রিস্টার্ট করা হয়।
তার মানে সিস্টেমে যতগুলো প্রসেসই আমার রিসোর্স গুলোকে অ্যালোকেট করেছিল সবগুলো প্রসেসকে আবার রিস্টার্ট করা হয়। যেমন দেখো, আসলে এই ডেডলক ইগনোরেন্স এটা বেশিরভাগ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়, যেমন আমরা ব্যবহার করি আমাদের উইন্ডোজ সিস্টেমে, দেন লিনাক্সে এই ডেডলক ইগনোরেন্স সিস্টেমটি ব্যবহার করা হয়। যেমন অনেক সময় আমরা দেখি যে আমাদের ল্যাপটপটি বা ডেস্কটপটি হ্যাং হয়ে যায়, তো এক্ষেত্রে আর কোনোভাবেই কিন্তু ল্যাপটপ আর বা ডেস্কটপ আর কাজ করে না। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা পাওয়ার বাটন প্রেস করি এবং আমরা আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করি। তো এইভাবে আসলে ডেডলককে হ্যান্ডেল করা যায়। দেন ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি। তো লাস্ট মেথড হচ্ছে ডেডলককে ডিটেক্ট করা এবং ডেডলকটাকে রিকভারি করা। তো এক্ষেত্রে যদি কখনো একটি সিস্টেমে ডেডলক ডিটেক্ট হয়, তো আমরা তো বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে বুঝতে পারবো যে আসলে সিস্টেমে ডেডলক ঘটেছে কিনা। তো সিস্টেমে যদি ডেডলক ঘটে তো আমাদেরকে কি করতে হবে, রিকভারি করতে হবে। এর জন্য আমরা সিস্টেমের সবচেয়ে লোয়ার প্রায়োরিটি যে প্রসেস, সেই প্রসেসকে কিল করব। দেন দেখবো সিস্টেমে এখনো ডেডলক আছে কিনা। দেন পরবর্তী আরেকটি প্রসেসকে কিল করব এবং দেখবো আমাদের সিস্টেমে ডেডলক আছে কিনা। পর্যায়ক্রমে যতক্ষণ পর্যন্ত ডেডলক রিকভারি না হয় বা ডেডলক দূর না হয় ততক্ষণ পর্যন্ত আমরা একটি একটি করে প্রসেসকে কিল করতে থাকবো। যখন আমরা একটি প্রসেসকে কিল করব তখনই কিন্তু সেই প্রসেসটি যে রিসোর্স গুলোকে অ্যালোকেশন করেছিল অন্য একটি প্রসেস সেই রিসোর্স গুলোকে ব্যবহার করতে পারবে এবং ডেডলক দূর হওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে কিন্তু আমরা এই 4টি মেথড ব্যবহার করে খুব সহজেই ডেডলককে হ্যান্ডেল করতে পারি। তো আমরা আমাদের পরবর্তী লেকচার ভিডিওগুলোতে ব্যাংকার্স অ্যালগরিদম এবং রিসোর্স অ্যালোকেশন গ্রাফ অ্যালগরিদম এগুলো দেখার চেষ্টা করব। তো আমার লেকচার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর সিএসসি ডিপার্টমেন্টের যে কোনো সাবজেক্টের ভিডিও পেতে তোমরা আমার প্লে চেক করতে পারো এবং অপারেটিং সিস্টেমের সকল সাবজেক্টের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।